আসসালামু আলাইকুম। বর্ষার শুরুতে রাসেল ভাইপার সহ বিভিন্ন সাপের লুকোনো ঝুঁকি কমাতে আজ আমি আমাদের জমির আইলের সব আগাছা পরিষ্কার করতে যাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে করছি। এটি হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। তো আমি কাঁঠালগুলি দেখে নিচ্ছি পেকেছি কিনা। আলহামদুলিল্লাহ, এগুলো সাইজে অনেকটাই বড়। ভেবেছিলাম কাঁঠালগুলি পাকলে আমরা মজা করে খাবো, কিন্তু কি আর করার। যাই হোক, কাঁঠালগুলো পাকেনি। আপনাদের কার কার কাঁঠাল পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের যে মূল কাজ, সেই কাজের দিকে আমরা এখন রওনা দিচ্ছি। এটা হচ্ছে একটা বিশাল বড় দিঘি, যার আয়তন প্রায় 35 থেকে 40 বিঘা। আর এগুলো হচ্ছে এক আনি, যেটা ডিমান্ড বর্তমানে অনেকটাই বেশি এবং অনেকটাই মূল্য। তো চলুন এখন আমাদের ঘাসের জমির দিকে যাওয়া যাক। এগুলো হচ্ছে আমাদের ঘাস। আলহামদুলিল্লাহ, ঘাসগুলো আমাদের অনেকটাই সুন্দর হয়েছে এবং এগুলো অনেকটা সরু সরু, যাতে আমরা ছাগলকে খাওয়াতে পারি এবং ছাগলদের খেতে যেন কোনো রকম সমস্যা না হয়, সেজন্য আমরা এই ঘাসটাই লাগিয়েছি। এই ঘাসগুলো আবার অনেক রকম হয়ে থাকে, কোনোটা মোটা কোনোটা সরু। তো মোটাটা আমাদের যেহেতু ছাগল খেতে পারবে না, সেহেতু আমরা মোটা ঘাসটা লাগাইনি। সরু ঘাসটা হচ্ছে ছাগলের সব থেকে প্রিয় এবং ছাগল এটা খুব মজা করে খেয়ে থাকে, তাই আমরা এই ঘাসটাই লাগিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঘাসের বীজ। এগুলো থেকে মূলত আমরা যদি ভালোভাবে পাকিয়ে নিই, তো এগুলো থেকে আমরা আবার নতুন গাছের চারা সৃষ্টি করতে পারবো এবং এই বীজগুলোকে পরবর্তী সময়ে যদি আমরা মাটিতে ছিটিয়ে দিই, আবার এগুলো থেকে নতুন গাছের জন্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বর্ষার শুরু, মাঠে তেমন একটা ফসল দেখা যাচ্ছে না, যেহেতু আমাদের সামনে ধান চাষটা আসছে। তারপরেও মাঠের মধ্যে বর্ষা শুরু হওয়ার জন্য অনেকটা জঙ্গল হয়ে গিয়েছে, এর মধ্য দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। কিন্তু কি আর করার, চাষির ছেলে তো, এর মধ্যে দিয়ে যাতায়াত আমাদের করতে হবে। এটি একটি জলাশয়, যেটি 10 কিমি পর্যন্ত বিস্তৃত। এখন এর অবস্থা চারিদিকে কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে এবং যাতায়াতের তেমন একটা সুযোগ নেই। এবং এটি একটি সময় একেবারে পরিষ্কার ছিল এবং সে সময় এত পরিমাণে মাছ পাওয়া যেত যে আমাদের পুরো গ্রামের মানুষ খেয়েও শেষ করতে পারতো না, এবং আমাদের পুরো গ্রামের মানুষদের এখানকার মাছ দিয়ে চলতো আলহামদুলিল্লাহ। তো এখন এটি আমাকে পার করে ওপারে যেতে হবে, কারণ আমাদের বেশিরভাগ জমি ওই পারে রয়েছে। আমাদের জমি থেকে বেশ কিছুটা দূরে পশ্চিমবঙ্গের সব থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে এবং এর পাশেও আরো একটি বড় কারখানা রয়েছে, যেটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। এটি হচ্ছে আমাদের জমি, যেটি আমি পরিষ্কার করে রেখেছি, কারণ সামনে আমাদের বর্ষাকাল আসছে এবং সেই সময় আমাদেরকে ধান চাষ করতে হবে। আর এই জমির আইলের উপর এত পরিমাণে আগাছা রয়েছে, যেগুলো পরিষ্কার করতে না পারলে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব হবে। তার মধ্যে রাসেল ভাইপার হচ্ছে 1 নম্বরে, যেটা আমাদের এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। এখন আমাদের মূলত কাজ ড্রামটি রেখে পাশের পুকুর থেকে পানি তোলা। পানি অনেকটা নিচুতে হয়, আমার জল তুলতে অনেকটা অসুবিধা হচ্ছে, তাই আমরা বালতিটিকে একটি গাছের শিকড় দিয়ে ধরে জল তুললাম। এরপর সমস্ত বীজকে একটি বালতিতে ভালোভাবে ঢেলে গুলে নিলাম, কারণ এগুলো না গুলতে গেলে ঠিক মতো বীজগুলো কাজ করবে না এবং ঘাসও ঠিক মতো মারা যাবে না। বীজগুলোর সাথে আমি একটা আঠা দিয়ে দিলাম, কারণ এই যেহেতু এটা বর্ষাকাল, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এই স্প্রেগুলো সমস্তটাই ধুয়ে যাবে, সেই জন্য আঠাটা মূলত আমাদের দেওয়া। এখন বীজগুলিকে ভালোভাবে গুলে নিলাম। এবার ড্রামে জল ভর্তি করে সেই বীজগুলো ভালোভাবে ড্রামের মধ্যে ঢেলে দিলাম, যাতে করে ড্রামের জলের সঙ্গে বীজগুলো ভালো করে মিশে যায়। স্প্রে করার 10 থেকে 15 দিন পর ঘাসগুলি মরবে এবং একেবারে শিকড় থেকে পচে হারিয়ে যাবে। যেহেতু প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে, তাই এগুলোতে রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ দেখা যায়, সেহেতু আমি গামবুটগুলো আমার পায়ে পরে নিলাম। এখন বিসমিল্লাহ বলে মেশিনটি স্টার্ট করে নিলাম। যদি একটু ভয় ভয় করে স্প্রে করতে হচ্ছে, কিন্তু কি আর করার, স্প্রে করতেই হবে। এখানে এত পরিমাণে জঙ্গল যে এর উপর দিয়ে হাঁটবার কোনো সুযোগ নেই, কিন্তু এগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে মানুষ এর উপর দিয়ে হাঁটা বাদ দিয়ে আমাদের ফসল নষ্ট করবে। তাই আমরা আমাদের এবং সকলের কথা ভেবে এই জঙ্গলগুলো আজকে পরিষ্কার করতে এসেছি। আর এগুলো যদি আমরা এখন পরিষ্কার না করি, তাহলে পরবর্তীতে বৃষ্টিতে আরো জঙ্গল হয়ে যাবে এবং তখন পরিষ্কার করা আরো আমাদের অসাধ্যকর হয়ে যাবে। তাই আমি আমার জমির চারিদিকের আইলগুলোতে স্প্রে করে নেবো, যাতে করে ধান লাগানোর সময় বারবার করে আগাছাগুলো পরিষ্কার করতে না হয় এবং বারবার করে বেরিয়ে না যায়। কারণ আমরা যদি স্প্রে করে ঘাসগুলোকে না মারি, তাহলে ধানের সিজনে বারবার করে এই ঘাসগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাবো ঘাসগুলো কিভাবে মরছে, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এই বীজটা আমরা এই কারণে নিয়েছি যে বেশি সময় লাগুক, কিন্তু যেন একেবারে পরিষ্কার হয়ে যায়। আর আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।